ধুর। এটা আমার প্রথম সন্ধ্যা অটোলাতে, কানাডার রাজধানী। এমনটা হয়েছে যে আমরা শহরের কেন্দ্রের একটি বিপজ্জনক এলাকায় ট্রাফিক সিগন্যালে আটকে গিয়েছিলাম, এবং এটি টরন্টো, দেশের প্রধান মহানগর, যাকে কানাডার নিউ ইয়র্কও বলা হয়। অনেক পার্ক ডাউনটাউনে ঠিকই দখল করে নিয়েছে তাঁবুর শহর, যেখানে গৃহহীন এবং মাদকাসক্তরা বাস করে। You're a fucking pussy. You're the most simple bitch I've ever met. Literally just hit this guy and fucking his fucking life. Go back to where the fuck you're from. বিশ্বজুড়ে কানাডা নিরাপদ এবং আরামদায়ক স্থান হিসেবে পরিচিত, এবং অনেকাংশে এটি সত্যি, কিন্তু পুরোপুরি 100% নয়। এই দেশের বেশিরভাগ বড় শহরে বিপজ্জনক এলাকা রয়েছে, রাস্তায় মাদকাসক্তদের দেখা যায়, এবং আইন ভঙ্গকারী ও অপরাধীদের প্রায়শই ছেড়ে দেওয়া হয়, প্রায় কোনো শাস্তি ছাড়াই। এটা স্বাভাবিক নয়, এখানে নিরাপদ নয়। এখানে কোনায় গাঁজা, ওখানে কোনায় গাঁজা, এখানে গাঁজা। তুমি পারবে 6টি গাঁজার দোকান এবং মাত্র একটি খাবারের দোকান। অক্সানা, তার উপর সম্প্রতি গুলি হয়েছে। গুলি চালানো ব্যক্তি আটক, দোষী সাব্যস্ত না হওয়ায় ছাড়া পেতে পারে। এখন কল্পনা করো তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমি ভীত। আমি শুধু রাস্তায় হাঁটতে পারি এবং হঠাৎ আমার মাথায় গুলি লাগতে পারে। আপনি কি দয়া করে আমার থেকে দূরে সরে যেতে পারেন? এটা ফোর্ট ইয়র্ক। এখানে ছিল আপার কানাডার রাজধানী যখন এটি একটি উপনিবেশ ছিল। সবকিছু শুরু হয়েছিল, দেখুন কোথায় নিয়ে গেছে। এলিট উচ্চ ভবন, কাচের আকাশচুম্বী ভবন, বিলাসিতা এবং সাফল্য। ধনী ব্যক্তিরা লফটে বসে লাভ গণনা করে, আর ধনী মেয়েরা বিলাসবহুল টেরাস ছাড়াই রোদ পোহায়, এবং নিচে রাস্তায় না নেমে। আর নিচে উড়াল পথের নিচে আর তেমন আরামদায়ক নয়। আবর্জনার পাহাড়, ময়লা তাঁবু তাদের, যাদের কাছে সবচেয়ে সস্তা বাসস্থানের জন্য টাকা নেই। শিকারের তাঁবু, যা কংক্রিটের উপর নয় বরং ঘাসের উপর স্থাপন। মেট্রোতে আমি ইয়াং ডান্ডাস স্কোয়ার এলাকায় পৌঁছেছি। বেরিয়ে আসলে ভবিষ্যতে পৌঁছে যাওয়া যায়। গগনচুম্বী ভবন, বিশাল স্ক্রিন, সবকিছু ঝলমল করছে, চকচক করছে। আবারও নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ারের সাথে তুলনা করা যায়, কিন্তু এই এলাকা তার নিজস্ব বিশৃঙ্খলার জন্য বিখ্যাত। এই পুলিশরা ইতিমধ্যে কাউকে আটক করেছে এবং গাড়িতে ত্যাগ করেছে। তাদের থেকে 50 মিটার দূরে ছেলেরা একে অপরকে বেল্ট দিয়ে হাত বেঁধে শিরা খুঁজে পেতে সাহায্য করছে। 5 মিনিট পরেই তারা একে অপরকে কোমলভাবে স্পর্শ করছে। প্রতিটি পদক্ষেপে অদ্ভুত এবং বিকৃত ছেলেরা। তারা চিকিৎসার জন্য নির্ধারিত হয়েছে, তোমরা বুঝতে পারছো না। এখানে আসক্তরা পর্যটকদের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেদের জন্য ডোজের টাকা উপার্জন করে। কিন্তু এমন কিছু জায়গা আছে যা তারা পুরোপুরি দখল করেছে, শহরের কেন্দ্রেই, যেখানে অনেক পার্ক আছে। দখলকৃত পার্কগুলির এখানে অনেক দিন ধরে তাঁবুর শহর গড়ে উঠেছে, যার বাসিন্দাদের কর্তৃপক্ষ স্পর্শ করে না, বরং রক্ষা করে। 2 জন স্বেচ্ছাসেবক পাহারায়। মানুষ পার্কটি তার উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে এবং কুকুর নিয়ে হাঁটছে, কিন্তু পাশের পরিবেশ তেমন ভালো নয়। যারা মাত্রই ওষুধ নিয়েছে, চেনা সহজ, তারা স্থির হয়ে থাকে এবং নড়াচড়া করে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রধান সমস্যা মাদকের ক্ষেত্রে। এটি ফেন্টানিল, এটি মরফিন এবং হেরোইনের মতো, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এখনও এটি ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যারা এতে আসক্ত হয়ে পড়ে তারা সবজি হয়ে যায়, এটি ছাড়তে পারে না এবং প্রায়ই ওভারডোজের কারণে মারা যায়। এখানে রাস্তার বেশিরভাগ মাদকাসক্তই ফেন্টানিলে আসক্ত। ডোজ ছাড়া তাদের আর কিছুই আগ্রহী করে না। মাদকাসক্তদের শহরগুলোতে কানাডার আইন বিশেষভাবে কাজ করে। এখানে স্থানীয় সাহসী ব্যক্তির কিছু দৃশ্য আছে, যিনি সরাসরি ভিতরে গিয়ে ভিডিও করেছেন এবং আমাকে পাঠিয়েছেন। দৃশ্যগুলো একটি জেনারেটর এবং একটি ধরনের রান্নাঘর আছে একটি তাঁবুর মধ্যে। কিউবার পতাকা, সম্ভবত অভিবাসীরা আছে, এবং এমনকি সাইকেলও। আরও বিস্তারিতভাবে ভিডিও করা সম্ভব হয় না। আমি গ্লাস দেখেছি এবং ভিডিও চেষ্টা করি। I probably paid more taxes than you have. I used to have a handyman company, maintenance for buildings like that. I used to work right there. Because I live here right now doesn't mean I haven't paid taxes. আমার মতে জ্যাক পুরোপুরি সঠিক, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং নিরাপত্তা কর্মীরা আসে যারা হস্তক্ষেপ করে না। But you're not going to do anything anyway, so just leave. Don't worry about it. You're not going to do anything. Even if I hit him, you're not going to do nothing, right? Exactly. So what's the point? What's the point? I should literally just hit this guy and
his fucking life. Are you think because you pay $1 of tax that you own this place? You're a fucking pussy. Don't ever come near me. If you're not gonna do nothing, get away from me. Because I'm not gonna fucking hit him. I'm gonna bait him into hitting me though. I guarantee it. You're a fucking bitch in life. Keep coming, keep following, bitch. Go back to where the fuck you're from. $10 пирожок. Я бы в Молдове умер с таких цен. Здесь как-то привыкаешь. Одно тесто. আমি টরন্টো থেকে অটোয়ায় এসেছি। রাজধানী অনেক ছোট এবং শান্ত, কিন্তু দেখতে বেশ কর্মমুখর। প্রথমেই আমি ডাউনটাউনে ঘুরে বেড়াই। গাড়ি চালাচ্ছে আলেক্সেই, আর আমরা যখন ট্রাফিক সিগন্যালে কথা বলছি তখন হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি ফ্রেমে ঢুকে পড়ে। আমরা এটা ঠিক করব ভাবতেও পারিনি এমন কিছু হবে। А это мы как раз на этом пятачке, да? Да. Здравствуйте. Ёшкин кот. জায়গা যেখানে মাদকাসক্তদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এখানে সব সময় ভিড় থাকে এবং কঠিন মাদক বিতরণ করা হয়। যদি আমরা এখন ভিডিওটি পুলিশে পাঠাই তাহলে কি হবে, আর যদি না পাঠাই আমি তার মুখে আঘাত করতে পারি না। না, তা করা যাবে না। দুঃখের বিষয়, আমেরিকায় এটা কোনো সমস্যা ছিল না। আমি মনে করি এর জন্য আমার হতো না। কানাডায় হ্যাঁ। কিন্তু তুমি গাড়িতে আঘাত করতে পারো, আর মানুষকে আঘাত করা সেটা ভিন্ন ব্যাপার। আমি ভেবেছিলাম দুঃখের বিষয় তা করা যাবে না। কখনো তারা ধাওয়া করে গাড়ি থেকে বের করে। একটি গাড়ি আরেকটির পেছনে ধাওয়া করে কেউ চেষ্টা করে গাড়ি থামাতে, এমন কিছু কয়েকবার হয়েছে, এমন ভিডিও আছে। অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। অ্যান্টি-টাচ সিস্টেম। লেশা কানাডায় প্রায় 2 বছর ধরে আছে এবং এই গাড়িতে ডেলিভারির কাজ করে। গাড়ি কিনেছে 2 সপ্তাহ। ডজ কেন? দাম ছিল 5,000 খেয়ে 3,600। টিকিট নেই ভালো। আমার এক বন্ধু উবার ইটসে কাজ করে, সব সময় ইটস ডেলিভারিতে থাকে। তার কাছে $400 পার্কিং টিকিট আছে। লেশার আমরা শহরের কেন্দ্রে ফিরে যাচ্ছি। মজাটা কি? ডাউনটাউন শুরু হয় 1 ফেব্রুয়ারি ব্লক, এর পরে সরকারি ব্লক। সরকারি ভবনগুলো অসাধারণ, শুধু দেখতেই চমৎকার। একজন ভিখারি নেই, একজন মাদকাসক্ত নেই, কেউ নেই। আচ্ছা, তারা যেমন আমি বলি গেমের এনপিসি, বুঝেছে? তারা স্কোয়ারের বাইরে যায় না, তাদের বিশেষভাবে বিরক্ত করা হয় না। অর্থাৎ পাগল এবং এই ধরনের লোক এখানে প্রচুর আছে। এখানে বড় শপিং সেন্টার আছে, হয়তো এখানে তাদের কিছু দেওয়া হয় এবং এখানে সবাই জড়ো হয়। সব জায়গায় সুন্দর বাড়ি। এই বাড়িগুলোর মূল্য এখন বেশ কমে গেছে। এখানেও বৈধতা এবং গাঁজা বৈধ করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় সম্পূর্ণভাবে মাদক ডিক্রিমিনালাইজ করা হয়েছে, সেখানে শর্তে হেরোইন এবং অন্যান্য বিষয়। এখানে গাজার গন্ধ অনেক। মন্ট্রিয়ালে আমি গন্ধ পাইনি, কিন্তু এখানে সব জায়গায়। ভাগ্য ভালো ছিল। রোডিয়ানের কাছ থেকে মাসের রেকর্ডিং। চারপাশে গাজার দোকান কম নয়, কিন্তু আমরা সেখানে যাচ্ছি যেখানে আরো কঠোর লাইন। আমরা এখন পার হচ্ছি। আমি সঙ্গে সঙ্গে বাঁক নিলাম। এখন এটা হবে। এখন মজার এলাকা। ঘোড়ার বন্ধ। কোন ঘোড়ার বন্ধ পাচ্ছে? হয়তো তাড়াতাড়ি, কারণ তারা ঘুমাচ্ছে। কিছু বন্ধ করা হয়েছে, তার দরজা জানালা। ওখানে কি আছে? হয়তো এটা একটা আস্তানা, আর আলো জ্বলছে। এটা অদ্ভুত। আমার মনে হয় ওখানে কুমির রান্না হচ্ছে মাদকাসক্তদের জন্য, অথবা বন্ধ মাদকাসক্তদের জন্য। শেল্টারের কাছে আসি। আসক্তদের জন্য আশ্রয়স্থল। পরিস্থিতি দুঃখজনক। যারা সচেতন তারা ঘাস আবর্জনার মধ্যে খোঁজাখুঁজি করছে, সাধারণত কিছু অদ্ভুত কাজ করছে। অন্যরা অচেতন এবং সবসময় শুয়ে নয়। কেউ দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এটা কেমন ভয়ঙ্কর। এটা নিজেই শেল্টার এবং নিরাপত্তা রক্ষীরা যারা এখানে কাজ করে। মাসে লোকেরা বেশিরভাগই ভেজা মেঝেতে বসে আছে, কিন্তু একটি ছেলেও আছে একটি চেহারায় পরিষ্কার স্পোর্টস পোশাকে। তাকে দেখে বোঝা যায় না যে সে ফেন্টানিল নিচ্ছে। মূলত তারা চেষ্টা করছে ইনজেকশন নিতে, খুব দূরে না গিয়ে। আহো, ঠিক আছে, আমি শুধু তার সাথে গান গাইব। দেখুন সেই লোকটি যে আমাদের গাড়ির উপর আক্রমণ করেছিল, এখন আর এত রাজি নয়, মজা করছে, বিশ্রাম নিচ্ছে। দেখুন, পুলিশ ঠিক রাস্তার ওপারে। এগুলো ফার্মের। ওমাকে বলবো তারা ভালো, কিন্তু ভয়ঙ্কর নয়। হ্যাঁ, খারাপ নয়, বলতে পারি না, আমি মজা পাচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে তাদের এখানে স্বাধীনতা দেওয়া হয়েছে। এগিয়ে যান। ইনজেকশন নাও, কাউকে বিরক্ত করো। এবং ভালো হয় যদি খুব বেশি শ্বাস না নাও, গভীর শ্বাস না নাও, কারণ গন্ধগুলো বর্ণনাতীত। গভীরভাবে শ্বাস নিলে আপনি সহজেই অজ্ঞান হয়ে যেতে পারেন, কারণ কেউ মাদকাসক্ত হয়ে পড়ে।
শুধু মদ্যপানের জায়গায় মানুষ শ্বাস নিচ্ছে। অর্থাৎ না, ছেলেরা কোনায় ঝুলতে পারে কারণ সেখানে মদ বিক্রি হয়, কারণ তারা তাদের কিছু খুচরা পয়সা দিতে পারে। এক গ্লাস টাকা নিয়ে তারা প্রায় $100 সহজেই উপার্জন করে। এটা বেশ ভালো। আর তোমার কত হয়? আমার 200, কিন্তু আমি কাজ করি। আর করো দিই, তাই আমার 200 এর কম হয়। আমি ভাবি হয়তো এক গ্লাস নিয়ে বের হব যাতে আমাকে কাজ করতে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রধান মাঠ এফেক্টদের আস্তানা একদম সরকারের এবং ব্যবসায়িক এলাকার কাছেই অবস্থিত। এখানে হোটেল, এখানে জেলেনস্কি এসেছিলেন, এখানে এই হোটেলে ছিলেন। আর আমরা কত দূরে গিয়েছি, 3 ব্লক এবং একটিও ভিখারি নেই, একদম নেই। এখান থেকেই সংসদ। সকালে আমি আবার কেন্দ্রে ঘুরতে যাচ্ছি। মেট্রোতে অনেক পুলিশ আছে, রাস্তায়ও মানুষ চেষ্টা করছে অন্তত 4 জন একসাথে চলতে। বিজনেস এলাকায় সবাই ব্যবসায়ী নয় এবং সবার কাজ আলাদা। কেউ কেউ স্পোর্টস কার কেনার মতো উপার্জন করতে পারে, অন্যদের স্টার্ট আপ ভিক্ষাবৃত্তির সাথে বেশি জড়িত। এই লোকটি সাইকেলটি রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়ির দিকে চলে গেল। এখানে একজন মানুষ সম্পূর্ণভাবে আবর্জনার বাক্সগুলো খালি করে প্রতিটি কাগজ বা প্যাকেট খুব যত্ন সহকারে পরীক্ষা করছে। জানেন, তার পরিশ্রম এবং ধৈর্যের জন্য তার পুরস্কার মিলেছে। শেষ পর্যন্ত কিছু মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে। এই ছেলেরা ডোজে বিনিয়োগের আশায় পাশে ঘুমাচ্ছে তারা, যারা ইতিমধ্যে এই পর্যায়ে পার করেছে এবং বিশ্রাম নিচ্ছে। মধুর পাত্র এবং আরও কিছু সর্বোচ্চ প্রদর্শনী যা কিছু ধূমপান করার জন্য প্রস্তাব দিচ্ছে। এমনকি মাশরুম, যা মোটেও শ্যাম্পিনিয়ান নয়, সেগুলিও খোলাখুলি বিক্রি হচ্ছে। এখানে কোনায় মারিফুয়ানা, ওখানে কোনায় মারিফুয়ানা, এখানে মারিফুয়ানা। তুমি 6টি মারিফুয়ানা দোকান পার হবে এবং মাত্র একটি খাবারের দোকান। বর্গমিটারে কত আছে গণনা করো। এটি সেই এলাকা যেখানে অক্সানা বাস করে। পরিবেশ দমবন্ধ করা, শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তার একটি, কিন্তু এলাকার প্রতিবেশীরা দেখতেও খুব সুবিধাজনক নয়। গৃহিণীদের ঠিক প্রসপেক্টে ঘুমাতে হয়। এই লোকদের মধ্যে কিছুজন কঠিন মাদকে আসক্ত এবং তারা ফুটপাথে আরাম পায়, কিন্তু এখানে দোকানের সামনে আমি কেঁপে উঠলাম। একটি বিশাল দল তুলনামূলকভাবে স্বাভাবিক ছেলেরা কংক্রিটে বসে এবং একে অপরের মধ্যে কিছু পদার্থ আদান প্রদান করছে। অক্সানার বাড়ির ঠিক সামনে এক মেয়ে মাদকাসক্ত অবস্থায় ঝোপের মধ্যে কিছু খুঁজছে যখন তার প্রেমিক পাশে ঘুমাচ্ছে। এটাই তাদের পিকনিক। অক্সানা নিজেই আমাকে স্বাগত জানাতে কষ্ট করে বেরিয়েছিল, কারণ কয়েকদিন আগে বাসে তার পায়ে গুলি লেগেছিল। হ্যাঁ, আমি সাধারণভাবে হাঁটছি। আমি খোঁড়াতে চাই। পা ব্যথা করছিল, একদম ভয়ানক। আমাকে অবশ্যই একটু মরফিন নিতে হয়েছিল। এখন অক্সানা শক্তিশালী ব্যথানাশক ওষুধে আছে। এটাই সেই গুলি যা তার পা থেকে বের করা হয়েছে। অপারেশনের পর এমন একটি দাগ রয়ে গেছে যা ধীরে ধীরে সেরে উঠছে। আমি ধাতব ক্যান জমা দিতে যাচ্ছিলাম। সেখানে বিয়ার কিনছো, মরিচ, এবং তারা অন্য একজনকে বুলিং করতে শুরু করে। তারপর তারা স্পিকার চালু করলো আর আমি শুধু বললাম শোনো। আর আমি স্বাভাবিকভাবে, অর্থাৎ ভদ্রভাবে তাকে বললাম, শোনো, হয় তুমি সঙ্গীতের শব্দ কমাও, নয়তো বাস ছেড়ে দাও। আরে ছেলেরা, তোমরা কি করছো? আর সে এমন ভাবে যেন নিজেই বাস থেকে নেমে যাচ্ছে। আমি বুঝতে পারছি ছেলেরা তরুণ, জানতাম না যে তারা বিপদ সৃষ্টি করছে। তখন অক্সানা অভিযোগ জানাল। মনে হলো যেন তার খুব একটা আগ্রহ নেই কি ঘটছে তা নিয়ে। শোনো, ওই তো কনস্টেবল। আর সে ওই কনস্টেবলের কাছে থেমে বলছে, ছেলেরা, এখন 911 ডাকবো, 911। আর ওই আরেকজন কনস্টেবল, আমি বলছি, শোনো, বাস থেকে নেমে যাও। তখন অক্সানা এখনো ভিডিও করছিল না, কিন্তু ফোন হাতে ধরে রেখেছিল। ফোন চুরি করতে চেয়েছিল নাকি? সে ফোন নিতে চেয়েছিল কারণ সে ভেবেছিল আমি তার ছবি তুলেছি, কিন্তু আমি তার ছবি তুলিনি। আমি আসলে বসে ভাবছিলাম কি করব। এই ছেলেটি যাকে তারা বসে বসে বুলিং করছিল, কেউ কিছু বলছে না। শোনো, তাকে সেখানে গালাগালি করছে। মানে মানুষ, আমি জানি না, যদি কিয়েভে আমি বাসে যেতাম তবে মানুষ থামিয়ে দিত, আমাদের মানুষ থামিয়ে দিত। তারা একেবারেই অংশগ্রহণ করছে না, এমনকি কেউ কিছু বলছিল না। শুধু একজন কালো ছেলে দ্বিতীয় সিটে বসেছিল, আর সে এমন ভাবে, জানো তুমি, যেভাবেই হোক, হ্যাঁ ঠিক, মানে আমি এমন একটা প্রতিক্রিয়া করলাম, জানো, আমি এমন ভাবে তাকালাম। আমার শুধু ভয় লাগছে। বিষয়টা হলো আমার ভয় লাগছে, বুঝছি না এরপর কি হবে।
অক্সানা জানতো না তার কাছে পিস্তল আছে। আমি তাকে পা দিয়ে নিচ থেকে দূরে ঠেলে দিচ্ছিলাম কারণ এটা হয়ে গিয়েছিল। সে আমাকে ধরতে শুরু করেছিল, আমার উপর চিৎকার করতে। সে সেই মুহূর্তে কি পরিকল্পনা করেছিল? কেন তার ব্যাগ খোলা ছিল? ব্যাগ যেখানে পিস্তল, হ্যাঁ অবশ্যই। মানে সে হয়তো ভেবেছিল গুলি করতে হবে। হয়তো গুলি করতে হবে। পিস্তল দেখে অক্সানা হতবুদ্ধি না হয়ে এড়ানোর চেষ্টা করেছিল। আমি এভাবে ঢেকে রেখেছিলাম। আমি প্রায় সিটে শুয়ে পড়েছিলাম, মানে আমি তার উপর পড়ে গিয়েছিলাম, কারণ আমার দিকে পিস্তল তাক করা ছিল। তুমি কি 911 কল করতে পারো? এটা কি ধরনের বন্দুক ছিল? এটা কি বায়ু সংক্রান্ত ছিল? বায়ু সংক্রান্ত পিস্তল। অক্সানা বুঝতে পারছিল না কোন পিস্তল থেকে তার দিকে গুলি করা হচ্ছে, যদিও বায়ু সংক্রান্ত পিস্তল থেকে পিস্তলের গুলি ঢুকে গিয়েছিল 3 সেন্টিমিটার এবং 2 সপ্তাহ পরে এটি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উপরে উঠে গিয়েছিল। শরীর থেকে বের। শরীর তাকে বের করে দিচ্ছিল। যে গুলি করেছিল সে মুখোশ পরেছিল, তাতে লাভ হয়নি। আমি তাদের ভিডিওটি দেখিয়েছিলাম এবং তারা ভিডিও দেখে তারা রেকর্ড করেছিল এবং তারপর তারা তাকে দ্রুত ধরে ফেলেছিল 30-40 মিনিটের মধ্যে। ওহ, সে ইতিমধ্যেই তাদের কাছে ছিল। সে বুদ্ধিমান ছিল না যে দূরে পালাতে বা পিস্তল ফেলে দিতে পারে। একজন তুলনামূলকভাবে বুদ্ধিমান ব্যক্তি সাধারণত বাস থেকে নামতে বলার কারণে কাউকে গুলি করতো না। আমি না নাম জানি না পদবি। আমি ভিকটিম সার্ভিসেসের সাথে কথা বলেছি কারণ আমি এখন সবকিছু খুঁজছি, অর্থাৎ কোনোভাবে ধরে রাখতে এবং এই বিষয়টি সমাধান করতে। কারণ ভিকটিম সার্ভিসেস আমাকে বলেছে যে তারা তাকে জামিনে ছেড়ে দিতে পারে, কিন্তু 20 বছর বয়স মানে সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, অর্থাৎ 18 বছর পূর্ণ হয়েছে, তার মানে তোমাকে এর জন্য দায়িত্ব নিতে হবে। তারা আমাকে বলেছে তারা তাকে ছেড়ে দিতে পারে। ভিক্টর সেমেনোভিচ বলেছিলেন সে মদ্যপ ছিল অথবা মাদকাসক্ত ছিল, কিন্তু আমাকে এটা নিয়ে ভাবতে হবে। শুনুন, আপনারা এই মানুষগুলোকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ এটি এমন একজন যুবক যে সমাজের জন্য হুমকি সৃষ্টি করে। যখন আমি বলি তারপর কানাডিয়ানদের সাথে এবং আমি বলি শুনুন, এটা স্বাভাবিক নয়, এখানে নিরাপদ নয়, তারা আমাকে বলে না, তুমি শুধু ভাগ্যবান টিকিট পেয়েছে, অর্থাৎ তোমার কেবল ভাগ্য ভালো ছিল, তুমি সঠিক জায়গায় ছিলে না। আচ্ছা চল দেখি এখন এখানে শিক্ষা এবং চিকিৎসার স্তর কেমন। স্তরের অবস্থা খুব খারাপ। বিনামূল্যে। হ্যাঁ, ঠিক একই রকম বায়ু সংক্রান্ত। এটা গুলি আমি অনুভব করি। কাছাকাছি কেউ সত্যি একই ধরনের পিস্তল থেকে গুলি চালিয়েছে। আমার মধ্যে প্যারানয়া তৈরি হয়েছে। আমি প্রতিদিন কাজে যাই। তুমি কল্পনা করো এই মানুষটিকে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশে বসে আছে। সে শুধু প্রতিশোধের জন্য, কারণ তাকে কিছু সহ্য করতে হচ্ছে। সে আমাকে মেরে ফেলবে, আমি এমনকি জানতেও পারবো না, এবং তখন সে আমাকে মেরে ফেলতে পারত। অক্সানার মতে কানাডায় যুবকদের সবকিছু ক্ষমা করা হয়। এটা এমন এক সহনশীলতা যা একেবারেই আকর্ষণ করে না। বুঝতে পারছো, আমি তাকে এই ভিত্তি দিতে পারি না। এটা উদাসীনতা। আমরা এখন তোমার সাথে এভাবে কথা বলছি, যদি পাশে একজন কানাডিয়ান বসে থাকতো, তার মাথায় কিছু একটা থাকতো যে আমরা কিছুটা আক্রমণাত্মক মানুষ। আমার মনে হয় অন্য কারো পাশে দাঁড়ানো স্বাভাবিক। বুঝতে পারছো, এটা হতে পারতো উদাহরণস্বরূপ কারো মা, অথবা এটা হতে পারতো কারো সন্তান। তারা এটা বুঝতে পারে না, এমনকি বুঝতে পারে না বললে ভুল হবে, কিছু একটা অভিযোগ ছিল, নিজেই ডেকে এনেছে। না ঠিক আছে শোনো, কিন্তু বাসে কারো তো বুদ্ধিমান হতে হবে, কিন্তু সামাজিক নিষ্ক্রিয়তা এতটাই স্পষ্ট। ঠিক আছে, অর্থাৎ উদাহরণস্বরূপ তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। দোকানে সেখানে কিছু কিনছিলাম, একজন মহিলা হুইল চেয়ারে বসে আছেন, তার কাছে অক্সিজেন সিলিন্ডার, তার মুখে মাস্ক, চোখও নেই। না, আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি অষ্টম বা সপ্তম, কেউ তাকে যেতে দেয়নি আমার সামনে। আমি বললাম শোনো যাও, কিন্তু আমি পারি না। ঠিক আছে, অর্থাৎ এটা কি? মানুষদের বাসে আগ্রহ নেই, বুঝছো? তাদের জন্য এটা যেন একটা সিনেমা দেখা, এমন কিছু ঘটেছে। ধন্যবাদ, পুলিশে অভিযোগ দায়ের করেছে, আমার সাথে ঘটেছিল। উপস্থিতদের মধ্যে থেকে, হ্যাঁ উপস্থিতদের মধ্যে থেকে, হ্যাঁ দুইজন পাওয়া গেছে। আমি অপরিচিত মানুষদের প্রতি কৃতজ্ঞ। বাসে উঠলে রক্ষা করা মানুষটির সাথে দেখা করতে চাই, তাকে জড়িয়ে ধরলাম। আমার সত্যি একটা হিস্টেরিয়া হলো। আমি 2 ঘন্টা কাঁদছিলাম, থামতে পারছিলাম না। কেন এটা আমার সাথে ঘটলো? আর তারপর যখন সবাই বলে তুমি মুখ খুললে এখানে পুরোপুরি একটা অমিল, মানে তোমরা আসলে কে মানুষ? মনে হচ্ছে তাদের জন্য সত্যি অস্বাভাবিক। অক্সানা সরকারের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। এটাই সামাজিক অনিশ্চয়তা। কানাডা একটি কঠিন দেশ।
দিনের বেলা মাদকাসক্তদের আশ্রয়স্থল আছে, সেই এলাকা রঙিন হয়। যা মজার, ভারী মাদক বিতরণ করা হয়। তার পাশেই শিশু যত্ন কেন্দ্র আছে। পুরো এলাকাটিকে নির্দ্বিধায় জম্বিল্যান্ড পরিবর্তন করা যেতে পারে। এই দুজন উদাহরণস্বরূপ তারা যেখানে যাচ্ছিল সেই ট্রলে নিয়ে পৌঁছাতে পারেনি। তারা মুখ থুবড়ে পড়েছে ঠিক পিচের উপর। মনে হচ্ছে এটা স্বাভাবিকের চেয়ে দ্রুত কাজ করেছে। আমাদের গতকালের বন্ধু এখানেও আছে। এমন অনুভূতি হয় যে এই শহরে সব জায়গায় হাঁটা যায় না। অদ্ভুত, আমাদের এখানে উদাহরণস্বরূপ যেখানে খুশি হাঁটা যায়। মাদকাসক্তদের জন্য এখানে সত্যিই মজার। সব জায়গায় গদি, চেয়ার ছড়িয়ে আছে। শীতকালে আমি বুঝতে পারি না তারা কোথায় লুকায়। এখন তারা ঝোপের মধ্যে থেকে সর্বত্র বেরিয়ে আসছে। মাদকাসক্তরা সর্বত্র। প্রতিবেশী রাস্তায় সাধারণ কানাডিয়ানদের বাড়ি। স্যানিটারি কর্মী এবং পাকিস্তানি ইলেকট্রিশিয়ানরা শান্তিতে কানাডার কল্যাণে কাজ করছে। এই কোণের পেছনে প্রধান আস্তানা, পাশেই ব্যবসায়িক এলাকা। ঘড়ি আবার পরা যেতে পারে। টরন্টো এবং এই শহর নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। এটি ভ্যালেরি। তিনি দিন ধরে কানাডায় আছেন। তার আইনজীবী ক্যারিয়ারে তিনি সহিংসতা, মাদকাসক্তি এবং অস্ত্র সম্পর্কিত অনেক মামলার মুখোমুখি হয়েছেন। অস্ত্রের বিষয়ে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। যখন আমি আইনজীবী স্কুলে পড়াশোনা করছিলাম তখন আমাদের ন্যূনতম অস্ত্রের জন্য ফৌজদারি শাস্তি ছিল। আপনার কাছে অস্ত্র পাওয়া গেছে, নিবন্ধিত নয়, অর্থাৎ সেখানে কোনো অধিকার নেই। 5 বছর ধরে এটি আমার এবং তার জন্য কোনোভাবেই নয়। আজকাল এখানে সম্ভবত প্রতি সপ্তাহে নয়, কিন্তু আপনি দেখবেন কেউ শহরের কেন্দ্রে যিনি গুলি করেছেন, কেউ ইতিমধ্যে কেটে ফেলেছে। কিন্তু এরা সবাই অভিবাসী, অর্থাৎ যদি আপনি দেখতে শুরু করেন কে এইসব করছে সেখানে, সম্ভবত তারা যারা এখানে জীবন চালাতে পারছে না, এই ব্যয়বহুল জীবন। রাস্তার মাদকাসক্তদের সাথে পরিস্থিতি কম জটিল নয়। সমস্যা সেখানে এই যে বোঝা যাচ্ছে না তাদের সাথে কি করা উচিত। সে আইন ভঙ্গ করছে, সে ঘুরে বেড়াচ্ছে, সবার উপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আপনি তাকে গ্রেপ্তার করেছেন, তাকে জেলে পাঠিয়েছেন, তারপর কি? কিন্তু আপনি তাকে ছেড়ে দিয়েছেন, সে বেরিয়ে এসেছে এবং সে আবার ঘুরে বেড়াচ্ছে। এবং যেন সংক্ষেপে বললে না, অন্য দিক থেকে রাস্তায় সে বিপদ সৃষ্টি করছে। হ্যাঁ, আগে তারা বিপদ সৃষ্টি করত না, এখন তারা খুবই আক্রমণাত্মক হয়ে উঠেছে। তাই রাতে রাস্তায় হাঁটবেন না। তাঁবুর শহর আগে কখনো ছিল না, অর্থাৎ তারা এই তাঁবুগুলো স্থাপন করেছে এবং ঠিক আছে, এবং যেন কেউ কিছু বলছে না। মাদক ব্যবহারের কেন্দ্রগুলোকে বৈধ করা হয়েছে, অর্থাৎ তারা বলছে আচ্ছা কেন আপনি আপনার তাঁবুতে থাকবেন। নোংরা সিরিঞ্জ, আমাদের কাছে আসুন, এখানে আমাদের একটি কেন্দ্র আছে, শুধু আপনার মাদক নিয়ে আসুন আর আমরা এখানে আমরা আপনাকে ভালোভাবে সাহায্য করব, সবকিছু ঠিকঠাক করব যাতে আপনি স্বাভাবিক থাকেন। আজ এই কঠিন মাদকগুলো নিষিদ্ধ, কিন্তু এই কেন্দ্রগুলোতে তাদের ব্যবহার করা যেতে পারে। প্রশাসন করা। ওটাওয়াতে এমন একটি কেন্দ্র ঠিক শহরের কেন্দ্রে আছে। এটি শহরের বাইরে কোথাও মাঠে নিয়ে যাওয়া যায় না। এটি খুব ভালো হতো, কিন্তু অমানবিক। এবং আজ সরকার তারা মূলত দ্রুত কাজ করে এমন সিদ্ধান্ত নেয়। তারা দীর্ঘমেয়াদীভাবে চিন্তা করে না, তারা এখনই কিছু করতে চায়। সমস্যা আছে, এখনই দ্রুত এটি তৈরি করতে হবে। তাহলে সেখানে এই কেন্দ্র থাক, কিন্তু আমরা যেন কিছু করেছি এমন ভান করলাম সমাধান। টরন্টোতে মনে হতে পারে যে শুধুমাত্র একটি দখলকৃত পার্ক আছে, কিন্তু না। ভ্যালেরির মতে জম্বিল্যান্ড দ্রুত বিস্তৃত হচ্ছে এবং অনেক কেন্দ্র রয়েছে। এই ছবিগুলি তিনি নিজেই তুলেছেন। ভ্যালেরি মাঝে মাঝে এমন ফটো শিকারে বের হন এবং এবার তিনি কেনসিংটন মার্কেটে গিয়েছিলেন। এখানে তাঁবুর শহরটি গির্জাকে ঘিরে ফেলেছে। এখানে মানুষ বলা যায় গির্জার কাছেই তাদের অনুভূতি খুঁজে পায়। ফেন্টানিল ছাড়াও, যার কথা আমি আগেই বলেছি, দ্বিতীয় বিপদ হলো ক্র্যাক। এই লোকটি ঠিক সেটি নিয়েই মজা করছে। দিমিত্রি 20 বছর ধরে কানাডায় বসবাস করছেন। তিনি অর্থনীতিবিদ, উপার্জন করেছেন এবং টরন্টোর চমৎকার ভবনে চলে গেছেন। তিনি শহরের কেন্দ্রে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, সিয়েন্টাভরের কাছে, সুন্দর দৃশ্য সহ। কাছেই একটি সবুজ পার্ক। বাড়ির পাশে একটি চমৎকার পার্ক ছিল যেখানে ফোয়ারা ঘাসের মাঠ। কয়েক বছর আগে আমাদের পার্ক হঠাৎ করে গৃহিণীদের কাবু দিয়ে ধরে উঠল।
তারা সমস্ত ঘাস পায়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে, অনেক আবর্জনা ফেলেছে আর ফোয়ারা নোংরা করে ফেলেছে। একদিন যখন আমি পার্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তারা আমাকে ঘিরে ধরলো এবং অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করলো। আমি পুলিশকে ডেকেছিলাম, কিন্তু পুলিশ আসতে অস্বীকার করলো। তারা বলল এটা মেয়রের নির্দেশ এবং সমস্ত প্রশ্নের জন্য আমাকে তার সাথে যোগাযোগ করতে হবে। এবং এখন আমার জন্য বাড়ি যাওয়াই ভালো, কারণ এখন পাশ কাটিয়ে চলা উচিত। যা ঘটছে তার জন্য দিমিত্রি টরন্টোর মেয়রকে দোষারোপ করে। এই সেই মহিলা, এমন ছবি প্রায়ই প্রকাশ করা হয় তাকে অপমান করার জন্য। আমি তো জানি না তিনি কেমন মানুষ, শুধু তার চেহারা সত্যি বলতে অন্তত মজার। শহরের মেয়র করতে পারে না। যখন আমাদের টরন্টো শহরের মেয়র নির্বাচন হয়েছিল, তখন 150 জন প্রার্থী ছিল এবং তাদের বেশিরভাগই কে ছিলেন তা বোঝা যায়নি এবং তাকে কোনোভাবে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু তিনি সামলাতে পারছেন না। এটাও খুব উদাহরণস্বরূপ। আজ তারা একটি নতুন কর চালু করেছে। টরন্টোতে কর, আপনার একটি ফ্ল্যাট থাকলে তা ভাড়া দেওয়া না হয় ফাঁকা থাকে, তাহলে আপনাকে ফাঁকা ফ্ল্যাটের জন্য কর দিতে হবে। তাই শেষের অন্তর্বাসও আপনার থাকবে না, তারা তা নিয়ে নেবে। অর্থাৎ ফ্ল্যাট ভাড়া না দিলে কর দিতে হবে। ফ্ল্যাট ভাড়া দিন। মানুষ কর দেয় না, এটি ফ্রি ভাড়া দাও। এটি তোমার বাসস্থান ফ্রি দিতে উৎসাহিত করে কারো কাছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত এখানে অনেক মানুষ আছেন যারা পদে আছেন, তাদের সেখানে নিয়োগ করা হয়েছে। তারা খুব দক্ষ বলে নয়, বরং তারা এর আওতায় পড়ে বলে। এই ধরনের, কিভাবে বলবো, বৈচিত্র্য। আপনার রাজ্যে বিভিন্ন জাতীয়তার মানুষ থাকা উচিত, এলজিবিটিকিউ সম্প্রদায়ের লোকজন থাকা উচিত, নিজেদের লোক। অর্থাৎ এমনকি আইনজীবী স্কুলেও আমি দেখেছি আমাদের সেখানে যারা ইতিমধ্যে পড়াশোনা করছে, তারা বলছে যে সেখানে অর্ধেক ছাত্রই আসলে সেখানে থাকা উচিত নয়। তারা শুধু এই বৈচিত্র্য, এই নীতি বজায় রাখার জন্যই লোকজন নিয়োগ করে। নেতৃত্বকে প্রভাবিত করার আশায় কানাডিয়ানরা প্রায়ই প্রতিবাদ করে। এই দৃশ্যগুলোতে ট্রাক চালকদের আন্দোলন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড়। বুঝতে হবে এটা কি কানাডিয়ান প্রতিবাদ। এটা শহরের দিনের মতো কনসার্ট, বারবিকিউ, কিন্তু সেখানে হটডগ তৈরি হয়। কিছু জিনিসের জন্য টাকা লাগে, কিছু বিনামূল্যে। অনেক মানুষ সেখানে অর্থ দান করেছিল এবং সবকিছু শান্তিপূর্ণ ছিল। সেখানে কোনো গ্রেপ্তারি হয়নি। আমি দেখি কিছু প্রতিবাদ, সেখানে সবাই পাগলের মতো চিৎকার করে এবং সেখানে পুলিশ পেছনে ধাওয়া করে, ভাঙচুর করে এবং তাদের বাসে তুলে দেয়। এখানে মানুষজন সব সংস্কৃতির সাথে হাঁটে। শহরের ভ্যালেরির কথায় কানাডিয়ান পুলিশরা খুব কমই কঠোরভাবে কাজ করার অনুমতি পায় এবং তাওকে ভাঙচুর করা। কানাডার পুলিশ কি বলে, আপনার গাড়ি চুরি হলে যাতে আপনার দরজা ভাঙা না হয় এবং আপনি নিজেকে বিপদে না ফেলেন, আপনি শুধু গাড়ির চাবি দরজার সামনে রেখে দিন। যদি তারা চুরি করতে চায়, তাহলে তারা চাবি নিয়ে গাড়িতে বসে চলে যাবে। আচ্ছা, দরজা ভাঙার কি দরকার আমাদের শান্তি ভঙ্গ করার? আমেরিকান পুলিশ কি বলে, সম্মানিত, সেখানে কারা এই, আমরা শনিবার পিস্তল শুটিং পরিচালনা করি। যদি কেউ আপনার কাছে আসে, গুলি করুন, সংকোচ করবেন না। এমনকি যদি আপনি তাকে গুলি করেন, কারণ আমাদের জন্য কাজ কম হবে। প্রতিবেশী উল্টো দিকে, তার গাড়ি চুরি হয়েছে। এখানে এলাকায় ঠিক উল্টো দিকে আমার কাছে, যদি বীমা করা থাকে তাহলে কিছুই না। হ্যাঁ, তাই এই বীমাগুলি এত ব্যয়বহুল। আচ্ছা, আলেক্সি পুলিশ উপস্থিতি ভালোভাবে অনুভব করে। এখানে লাল বাতিতে হাঁটা ভালো নয়, কারণ ক্রিস্টিনা $50 টিকিট পেয়েছিল, কিন্তু মন্ট্রিয়ালে ছিল শীতকাল এবং জিনিস কাজ করছিল না, বোতামটি কাজ করেনি। সেখানে প্রায় 5 জন লোক হয়তো দাঁড়িয়েছিল। আচ্ছা, অপেক্ষা করেনি, পার হওয়ার সিদ্ধান্ত নিল। পাতিগুলি জলে, এটি আন্ডারকভার গার্ড, যেন কোনো চিহ্ন ছাড়াই। সাধারণ কালো বাতিগুলি। এখানে আসুন সবাইকে, এবং প্রায় 5 জনকে $50 করে টিকিট দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা এখানে থাকলে সঙ্গে সঙ্গে ধরা পড়তাম। দেখো পুলিশ গাড়ি। এই সন্ধ্যায় টরন্টোর কেন্দ্র প্রায় পুরোপুরি বন্ধ। কিছুই জানি না কেন, কিন্তু সন্দেহজনক ব্যক্তিদের সংখ্যা এখানে কম নয়। গৃহহীনদেরও ঘুমাতে হয় এবং যারা দ্রুত নেশায় নেই তারা মেঝেতে এবং তাঁবুতে ঘুমাতে যায়। আজ আমিও প্রায় তাঁবুতে ঘুমাচ্ছি। এটি একটি হোস্টেলের ঘর এবং পাশের বিছানায় সত্যি আরামের জন্য একটি ছোট তাঁবু খাটানো হয়েছে।
অবাক হওয়ার কিছু নেই যে মানুষ রাস্তায় বাস করে। এমন একটি জীর্ণ এবং অপ্রিয় হোস্টেলে একটি বিছানাও $50। কানাডা ব্যয়বহুল দেশ, সম্পত্তি সম্পর্কিত খুবই ব্যয়বহুল। কারণ তুমি যদি একটি বাড়ি কিনতে চাও তাহলে অন্তত $250,000 দিতে হবে। প্লাইউডের তৈরি অটোজাতে আমরা ভাড়া নিয়েছিলাম। এটা ছিল একটি ব্যক্তিগত বাড়ির মতো, কিন্তু দুটি অ্যাপার্টমেন্টে তৈরি। বাড়িটি পুরনো 80-এর দশকের। দেখতে সেখানে স্বাভাবিক মেরামত করা হয়েছে, আপেক্ষিকভাবে স্বাভাবিক। আমরা $1,400 দিতাম। এটি ছিল এক বেডরুম, শোবার ঘর যেখানে শুধু বিছানা ফিট হয়, আর একটু জায়গা আছে যেখানে 2টি টেবিল রাখা যায় শর্ত সাপেক্ষে। এই দামগুলোর কথা বিবেচনা করে অনেক পরিশ্রম করতে হয় যাতে সাধারণ জীবনযাত্রা বজায় রাখা যায়। যদি কারো পরিবার থাকে, একজন মানুষ খাওয়াতে পারে, কিন্তু আপনি বাঁচবেন। আমি করছি কারণ ক্রিস্টিনা মাতৃত্বকালীন ছুটিতে আছে। যেন মাতৃত্বকালীন ছুটি আছে, কিন্তু এখন টাকা খরচ হচ্ছে, অনেকটা সঞ্চয় করা সম্ভব হবে না। পথচারী অঞ্চলে সুন্দর এবং আরামদায়ক। বাতাসটা অনেকটা কোনো সুন্দর ইউরোপীয় শহরের মতো মনে হয়। আলেক্সি এবং তার স্ত্রী যুদ্ধের কয়েকদিন আগে চলে গিয়েছিলেন। আমরা এসেছিলাম, আমাদের পকেটে $100 ছিল। অর্থাৎ আমরা প্রথমে কানাডায় যাওয়ার পরিকল্পনা করিনি, কারণ আমরা মিশরে যাচ্ছিলাম। 23 ফেব্রুয়ারি আমরা মিশরে ছুটি কাটাতে গিয়েছিলাম। বিদেশে যাইনি, আমি প্রথমবার ছুটি কাটাতে গিয়েছিলাম, আর এখনো ছুটি কাটাচ্ছি। প্রথম 6 মাস কিন্তু কানাডিয়ানরা বাসস্থানে সাহায্য করেছিল। আমরা গির্জায় গিয়েছিলাম, পাদ্রী বললেন তার একজন পরিচিত আছেন, একজন কানাডিয়ান। তার বাড়ি খুবই বিশেষ ধরনের। আমাদের উপরে অ্যাপার্টমেন্ট, নিচে শ্মশান। তুমি যখন কানাডায় এলে টাকা ছিল না, সরকার কিছু দিয়েছিল প্রতি জন 3,000। মন্দ নয়, তোমরা কিছু সেই টাকায় চলেছিলে, কিন্তু কাজ করতে হতো। কি করেছিলে? আমি কি না করেছি? নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেছিলাম। আগে কখনো ছিলাম না। ফর্মুলা বিয়োগ 1 রাতের নিরাপত্তারক্ষী ছিলাম। ট্রফিগুলো দেখেছিলাম। ফর্মুলা বিয়োগ 1 মজার। মন্ট্রিয়ালে প্রতি বছর গ্র্যান্ড প্রিক্স হয়। ভালোই টাকা দিত যখন তোমার কাছে টাকা নেই। আমাকে ঘন্টায় $22 দিত, পরে আরো বোনাস দিয়েছিল। 2 মার্চ সপ্তাহের মধ্যে কিছু একটা হয়ে যেত মাসিক বেতন সঠিকভাবে। তারপর আমি এয়ার কন্ডিশনার ইনস্টলারের সহকারী হিসেবে কাজ করতাম। আমরা বাবার সাথে করতাম, সেগুলো বিক্রি করতাম। এটা ছিল একটু অবৈধ, কারণ এর জন্য প্রয়োজন লাইসেন্স। আমি নগদে কাজ করতাম। 2টি বিকল্প ছিল, নগদে কাজ করি, না হলে কিছুই উপার্জন করি না। তুমি এই অবস্থা থেকে বেরিয়ে এসে নিজের কিছু শুরু করবে। মস্তিষ্ককে চালু করতে হবে। অ্যালেক্সি ডেলিভারি কর্মী, অ্যামাজনের ড্রাইভার হিসেবে কাজ করেছি। তুমি কাজ করছো? আমাদের আছে 10 ঘন্টার কাজের শিফট। আমাদের প্রায় $20 করে দেয় কাজ। আমি এভাবে বলবো, এটি কিছুটা বোকা বানানোর মতো, কারণ প্রতিদিনের কাজগুলো খুবই একঘেয়ে। তুমি গিয়ে পৌঁছাও, লোড করো, চলে যাও, আবার ফিরে আসো। প্রথম স্টপে ফোন বের করো, প্যাকেজ রাখো, ছবি তোলো, এবং এভাবে দিনে 200 বার। আমি সপ্তাহে 4 দিন কাজ করি, কিন্তু এমনও হয় যে 10 ঘন্টা কাজ করতে হয়, এবং এটি বেশ চাপে। আলেক্স এই শহরের সবচেয়ে দ্রুত ডেলিভারি কর্মীদের। তারা ধীরে চলে, বিশেষ করে যখন দাদু দিদা বাম লেনে দাঁড়িয়ে পড়ে। আর গাড়িতে তাড়াহুড়ো করছি, আমাকে দ্রুত প্যাকেজগুলো বিতরণ করতে হবে। আমি পারি না, আমাকে করতে হবে। আমি রাগ করি। তারা কেউ তাড়াহুড়ো নেই, তারা বিশ্রাম করে। আমরা এটা বুঝি না, কারণ আমাদের মধ্যে এটা গেঁথে আছে। আমরা তাড়াহুড়োর অভ্যস্ত। তুমি তাড়াহুড়ো করছো কারণ টাকা দরকার। অন্যদিকে যদি তুমি কানাডায় জন্মে থাকো, 50 বছর আগে বাড়ি কিনেছিলে, এখন $1 মিলিয়নে বিক্রি। তুমি কোথাও? অক্সানা একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী, কিন্তু কানাডায় ক্যারিয়ার করা সম্ভব নয়। তুমি কখনোই হবে না বন্ধু। তোমার কোনো গুরুত্ব নেই। তুমি আসো, এবং সবচেয়ে খারাপ কাজ তোমার উদাহরণস্বরূপ সেখানে দিনে 30 জোড়া প্যাম্পার্স বদলানো মল দিয়ে। আমি মনোবিজ্ঞানী, আমি জানি কিভাবে শিশুদের সাথে কাজ করতে হয়। আমি খুব তাদের সাথে সেখানে কিছু ভালো কাজ করেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। আমার দিকে তারা বিস্মিত চোখে তাকিয়েছিল। যাও, প্যাম্পার্স বদলাও। অক্সানার পর্যবেক্ষণ, কানাডায় জন্মানোরা আগন্তুকদের উপর তাকায়। কানাডায় আছো, তোমাকে এখানে শিখতে হবে কিভাবে সঠিকভাবে আচরণ করতে হয়। কানাডায় আছো, এখানে আমাদের নিজস্ব নিয়ম আছে। আমি বললাম, থামো, অপেক্ষা করো, আমরা তো মানুষ। দেখো, আমারও অভিজ্ঞতা আছে। আমি তখন বুঝতে চাই কেন আমি তখন একজন অভিবাসী হিসেবে এখানে এসেছি। এটা তো অভিবাসীদের দেশ, এটা অভিবাসীরা তৈরি করছে। কেন আমাকে শুনতে হবে যে শোনো, তুমি তো এখানকার নও? এটা তো সম্পূর্ণভাবে বৈষম্য। আমি প্রায় সব কাজ ছেড়ে দিয়েছি, কারণ আমি নতুন। আমি শুধু এসেছি
এসেছি এবং এখানে লোকদের কথা শুনতে হবে। আর যখন আমি বলি না অপেক্ষা করো, এটা আমার জন্য ঠিক নয়, তুমি কি একমত নও? হ্যাঁ, আমি একমত নই। আমাকে কাজ থেকে বের করে দিয়েছে বস, সম্পূর্ণভাবে কাজ থেকে বের করে দিয়েছে, কারণ আমি অতিথি। লিফট ব্যবহার করছিলাম, সবাই অতিথি লিফট ব্যবহার করে এবং আমাদের বিভাগও। কিন্তু সে আমাকে দেখলো এবং সে আমাকে কাজ থেকে বের করে দিল। হ্যাঁ, সব ওহো, তুমি বুঝতে পারছো এখানে একটা আইন আছে যে আমি কোথায় কাজ করি তা প্রকাশ করতে পারি না, কোনো সামাজিক নেটওয়ার্কে নয়। আমি অসাবধানতাবশত ফেসবুকে লিখেছিলাম এবং পরের দিনই আমার কাছে এইচআর ছিল, তুমি এই পোস্টটি মুছে ফেলতে হবে। কানাডিয়ানরা তারা সংঘাত এড়িয়ে চলে, তাদের মনে হয় যেন কিছু যায় আসে না। আচ্ছা, কারণ একটি রাষ্ট্র আছে যা তোমাকে সাহায্য করে। কিছু সংস্থা যারা তোমাকে সাহায্য করে। হ্যাঁ, তুমি এতটাই অভ্যস্ত হয়ে গেছো যেসব কিছু সাহায্য করে আর কাজ করার কোনো ইচ্ছা নেই। এবং এই তরুণ প্রজন্ম যারা বড় হয়েছে এবং এখন এখানে 40-45 বছর বয়সী, তাদের কিছুই দরকার নেই। শোনো, তাদের পেনশন থাকবে। যখন আমি বলি আমার 3টি ডিগ্রি আছে, আরেকটি ইউক্রেনে শেষ করছি এবং এখানেও করতে চাই, তোমার কেন দরকার? তুমি কি কম্পিউটারের সামনে বসে থাকবে? এটা তো কাজ। কেন এমন তরুণরা বোকা? সবকিছুই তাদের সামনে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, আমরা যখন রাস্তায় হাঁটি, আমি খুব সাধারণভাবে পোশাক পরেছি, আমাকে খুব ফ্যান্সি বলা যেতে পারে। অথবা উদাহরণস্বরূপ, আমাকে 5 বার রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তারা ভেবেছিল আমি খুব মত্ত বা খুব মাতাল, যদিও আমাকে মাতাল করতে হলে একটু চেষ্টা করতে হবে। যখন আমি কেবল কারে গিয়েছিলাম, আমি বললাম যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হয়েছিল, নাচছিলাম, এমন কিছু নয় যে সেখানে টেবিলের উপর আমি বলছি না, বরং শুধু মুক্তভাবে আমি জীবনের আনন্দ চেষ্টা করছিলাম, কথা বলছিলাম তাদের কেমন চলছে। আমাকে বের করে দেওয়া হয়েছিল। আরেকটি পাপ ছিল, এই পাপটিতে আমার চশমা ফেরত দেয়নি। আমাকে একজন কানাডিয়ান বলল, কানাডায় ইউক্রেনীয়রা কেমন লাগে? আমি বললাম আমার ভালো লাগে না। এটা সম্পূর্ণ বাজে কথা। আমরা এমন কাজ করছি পুরোপুরি বাজে। জানো, 4টি ডিগ্রি নিয়ে সেখানে টয়লেট পরিষ্কার করতে হয় এবং তারা এটা দেখে। আমি বলছি এটা খুব কঠিন। এখানে সে রেগে গেল এবং আমাকে বের করে দেওয়া হলো। এখানে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, যদি আমাকে পছন্দ না করো আমি তোমাকে সেবা দেব না। এটা ছিল কর্মীদের কেউ যারা আমাকে কর্মীদের মধ্যে থেকে বের করে দিয়েছিল, আর যাকে আমি বলেছিলাম সে ছিল একজন দর্শক। কর্মীদের অভিযোগ করেছিল যে এমন বাজে লোক এসেছে, সব শেষ, আমাকে এর জন্য বের করে দেওয়া হলো। এখানে খুব কম খোলা মনের মানুষ আছে যারা আমাদের মতো এখন কথা বলছে। আমার মাথায় যা আছে তা আমার হৃদয় এবং ভাষার সাথে সংযুক্ত, আমার ক্ষেত্রে সরাসরি আসে। দেয়াল আছে, তারা বলবে না কি ভাবছে। প্রথমে ভেবেছিলাম অক্সানার উপর গুলি চালিয়েছিল অভিবাসী, ধুন ছিল, মানুষের উপর লাগিয়েছিলাম। কোনো কালো ছেলে নয়, কানাডিয়ান পুরুষ, কানাডিয়ান সাদা পুরুষ। তাহলে এই ক্ষেত্রে তুমি প্রতিটি কিশোরের মধ্যে দেখতে পাবে। হ্যাঁ, ব্যাপারটা হলো যদি আমি মুখোশ দেখি তাহলে অবশ্যই আমি আরেক সেকেন্ডের মধ্যেই বাসে থাকবো না। আমি এখন বুঝতে পারছি যে কোথাও নিরাপদ জায়গা নেই, কোথাও নেই, কোনো ধরনের ছিল না সতর্কতা যে আচ্ছা শোনো, সাবধান থেকো, এখানে আসো, আমাদের এখানেও মারা পারো। অথবা তুমি কি কখনো আমার জীবনে এটা ভুলে যাব? এটা চিরকালের একটা আঘাত, ক্ষতি গণনা হবে কিভাবে? এটা এমন কিছুটা অদৃশ্য, কিন্তু এটা যেন আছে। আছে, চল গণনা করি। টাকায় রূপান্তরিত হবে। মানুষের জীবনের মূল্য আইন অনুযায়ী, যদি আমার কোনো আঘাত হতো, চোখে গুলি লাগতো বা $4 লক্ষ, হ্যাঁ সেখানে হারিয়েছে, হাত হারিয়েছে $4 লক্ষ 2 বছর ধরে। এখন সবকিছু পর্যালোচনা করা হবে, আরো দেখতে হবে। শোনো, কিন্তু আমারও তো পিটিএসডি, ছোটখাটো আঘাত, হ্যাঁ পোস্ট ট্রমাটিক সিনড্রোম। এখন আমি কিভাবে এর থেকে বের হব? কারণ এটা পুনরায় আঘাতের মতো। অর্থাৎ আমি এই দেশে এসেছিলাম নিরাপদ স্থানের মতো। বুঝতে পারছো, ইতিহাসে এমন কেউ নেই যে বাসে গুলি খেয়েছে। এটা কানাডায় বা সাধারণভাবে? কানাডায় একটা অর্জন। আমার পরিচিত এসেছিল, বলল আমি তোমাকে অভিনন্দন জানাই। আচ্ছা, আইনজীবীর সাথে কি তোমরা কি চেষ্টা করবে তাকে জেলে পাঠানোর?
তুমি জানো, এখন এটা আমাকে সত্যিই বিরক্ত করছে। আমার কোনো অধিকার নেই, অর্থাৎ পুলিশ কি করছে তা জানার কোনো অধিকার নেই। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি আদালতে উপস্থিত থাকতে পারি। আমাকে না বলা হয়েছে। এমনও? হ্যাঁ, কল্পনা করো তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ভয় পাচ্ছি। হিসাব সম্ভব। আচ্ছা, অবশ্যই। শোনো, আমি যেখানে থাকি, মানে তুমি একদম কাছেই। আমি শুধু রাস্তায় হাঁটতে পারি আর আমার মাথায় একটা শব্দ আসবে। না, যদি ছেড়ে দেয় আমাকে অন্তত পালাতে হবে। এখান থেকে। এটা কি হচ্ছে? আমি চাই না, কারণ প্রথমত, আচ্ছা শোনো, কোথায় আমার কোনো শক্তি নেই। আমার সত্যি কোনো শক্তি নেই অন্য কোথাও যাওয়ার, আরো দূরে কোথাও কোনো কাজ খোঁজার। বুঝতে পারা ভালো যে তাকে একটি মেয়াদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এটা চাই। বুঝছো, আমাকে বলা যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। আপনি এমন বলছেন কিসের ব্যাপারে? আপনারা কিসের ব্যাপারে বলছেন? ওহ, অপেক্ষা করুন, তাহলে ন্যায় বিচার কোথায়? আমি এই ব্যাপারটা এভাবে ছেড়ে দিতে চাই না। আমি বুঝতে পারছি এটা 2 বছর চলবে। আচ্ছা দেখো, এখানে থাকার আরেকটা কারণ, 2 বছরে দেখো আমি লাইসেন্স পেয়ে যাব, একটা অফিস খুলব, স্কুল খুলবে শিক্ষকের, কিভাবে আসলে শিশুদের শিক্ষা দিতে হয়, এমন একটা ধারণা মাথায় আছে। কিন্তু এই ইচ্ছা ছেড়ে দাও। না, ছাড়িনি। আমি অপেক্ষা করছি আমার মূল্যায়নের জন্য এখানে। ডিপ্লোমার মূল্যায়ন, এটা ইতিমধ্যে হয়েছে, কিন্তু এখনো নিবন্ধন করতে হবে। নিবন্ধন যে আমি নিবন্ধিত মনোচিকিৎসক। কঠিনতা সত্ত্বেও আলেক্সি এবং তার স্ত্রী তাদের জীবনটি কানাডাতেই দেখতে চান। তারা সন্তানের জন্ম দেব। ডাক্তার সাথে দেখা ছিল, ডাক্তার দেখেছি এবং সবকিছু ভালো, অর্থাৎ ডাক্তার খুঁজে পাওয়া সমস্যা। সত্যি বলছি, যদি তুমি সাথে থাকো, মেয়ে, স্ত্রী, মহিলার গর্ভবতী হয়, কোথায় নাম লেখানো যাবে খুঁজে পাওয়া কঠিন, এটা ঠিক। যদি তুমি নাম লেখাও সমস্যা হবে না, সরাসরি নিয়ে যাবে। কিভাবে না যেতে পারে? তাহলে বাথরুমে করতে হবে। মানে অন্যদের জন্য হয় চেষ্টা করেছি। আমি প্রায় সব ক্লিনিক, কাতিনো এবং অটোদাতে ফোন করেছি, খুঁজে পেয়েছি, বিকল্প খুঁজে পেয়েছি, আমরা বেছে নিয়েছি। তাহলে ক্লিনিকগুলো তোমাকে কি বলে? জায়গা নেই, 10 মাস অপেক্ষা করুন। হ্যাঁ, ঠিক তাই। আমরা বলি আমাদের সেখানে 4 মাস, তারা বলে আপনি সেখানে সপ্তাহের পর আসুন, 5 মাসের পর শর্ত সাপেক্ষে, যেন প্রাণী কিছু দেখা যাচ্ছে, তারপর আসুন অতিথি হিসেবে কথা বলবো, নিশ্চিত নয় এভাবে বাইরে ধূমপানের সময় একটু ছুঁতে দাও। আলেক্সেই নিজেও কানাডার চিকিৎসার সাথে মুখোমুখি হয়েছেন। তিনি বিভাজন সংশোধনের জন্য একটি অপারেশন করেছেন। আমার ভাগ্য ভালো ছিল, সম্ভবত মন্ট্রিয়ালে আমার অপারেশনটি 1 বছরের মধ্যে করা হয়েছিল। সম্ভবত সবকিছু, এটি সিটি স্ক্যান থেকে পরীক্ষা পর্যন্ত, এবং সব মুহূর্তের সাথে আরও একটি শিশু আসবে। হ্যাঁ, কিন্তু শিশু আসবে কোনোভাবে। 2টি বিকল্প, বেশি পরিশ্রম বা শিশুর জন্য টাকা খরচ সরকার দেয়, এবং আমাদের একটি কানাডিয়ান জন্মাবে। একজন কানাডিয়ানও অবিলম্বে জন্মগ্রহণ করে। পরিবারের আয়ের উপর নির্ভর করে তারা মনে করেছে, আমার মনে হয় তারা 800 কানাডিয়ান ডলার দেয়। পরিকল্পনা আছে, টাকা স্পর্শ না করে সঞ্চয় করতে চাই, যাতে শিক্ষার জন্য থাকে। আচ্ছা, তার টাকায় একটু মজা করা যাবে না? জানো বাবা, টাকা কোথায়? আমরা তোমাকে জীবন দিয়েছি, কিছু না। এটা এমন একটি মুহূর্ত। আর পাসপোর্ট, যেমন কানাডিয়ান পাসপোর্ট, তুমি এখনো আমাদের পাসপোর্টের জন্য কিছু দাওনি ভাই। কিন্তু তবুও তুমি বলছো যে তুমি এখানে থাকছো এবং এখানে পরিকল্পনা করছো কিছু উন্নতি করার। 8 মাস পোল্যান্ড। আমি সেখানে একটি ক্যারিয়ার গড়ে তুলেছিলাম। কিছু প্রাথমিক ভিত্তি স্থাপন হয়েছিল ভালোভাবে, যাতে সেখানে থাকা সম্ভব হয়। আমি এমন খারাপ পরিস্থিতিতে থাকতাম না যেমন আমি এখন আছি। কানাডা আমাকে রাডিয়ে দিয়েছে, এখন কিছু চলছে। হিল জুতো পরি কাজে যাই। এখানে সব সময় এভাবে থাকতে পারি না। মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতে পারি না, যদিও আমার নিজের প্র্যাকটিস প্রায় 10 বছর ধরে আছে। আমি নার্স হিসেবে কাজ করতে পারি না, কারণ আমি অনেক আগেই নার্সিং শেষ করেছি। আমি যে কোনো বাম্পারে দাঁত দিয়ে আঁকড়ে ধরব। আমি আর কোনো স্থানান্তরের জন্য প্রস্তুত নই। আমার এটার জন্য শক্তি নেই। আমার বন্ধু চলে গেছে, সে পোল্যান্ডে চলে গেছে। ইংরেজিতে কথা বলে, ফরাসিতে কথা বলে, আর কানাডিয়ান শিক্ষা আছে। সে এখানে বিশ্ববিদ্যালয় শেষ করেছে। এটা ইউরোপে গ্রহণযোগ্য সবকিছু। আর আমার শরীর জুড়ে ঠান্ডা ঘাম। মানে আমি কি আদৌ প্রস্তুত সরে যাওয়ার জন্য?
কানাডা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির একটি। আমাদের পক্ষে বিচার করা উচিত নয় যে কানাডিয়ানরা কিভাবে তাদের দেশ এবং সমাজ গড়ে তুলছে। হ্যাঁ, কানাডিয়ান ব্যবস্থাপনা পদ্ধতির অনেক কিছুই আমাদের কাছে অদ্ভুত, অজানা এবং বন্য মনে হয়, কিন্তু 100% তারা আমাদের সম্পর্কে একইভাবে ভাবে। মাদক নেবেন না, এটি আপনাকে একেবারে নিচে নিয়ে যাবে।